কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনাকে সম্ভাব্যতা বলে। এই ঘটনাটা তিনভাবে ঘটতে পারে। কি কি তিনভাবে ঘটতে পারে? একটা হলো নিশ্চিত ঘটনা, ঘটনাটা ঘটবেই। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি দেখতেছি, তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘটনাটা ঘটতেইছে। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এই ঘটনাটাও কিন্তু ঘটতেছে। তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এই ঘটনাটাও ঘটতেছে। একটা থলেতে একটা লাল বল আছে, বলটি লাল উঠবে, তাহলে অবশ্যই লাল উঠবে। বলটি থলেতে তো আমাদের লাল বলই আছে, বলটা লাল অবশ্যই উঠবে। তাহলে এটি পুরো ঘটনাটার নাম হলো নিশ্চিত ঘটনা, অবশ্যই ঘটবে। এই নিশ্চিত ঘটনার ফলাফল সবসময় কিন্তু 1 হয়। কত হয়? 1 হয়। নিশ্চিত ঘটনার ফলাফল 1 হয়। নিশ্চিত ঘটনার ফলাফল কত হবে? 1 হবে। ঠিক আছে, নিশ্চিত ঘটনার ফলাফল হবে 1। ঠিক আছে, আর সম্ভাব্যতার সর্বোচ্চ ফলাফল কিন্তু 1। সম্ভাব্যতার সর্বোচ্চ সীমা কত? 1। কোনো একটা ঘটনা কখনোই ঘটবে না, কোনো একটা ঘটনা কখনোই ঘটবে না এমন বুঝালে তাকে আমাদের কিন্তু অসম্ভব ঘটনা বলবো। তাহলে প্রথমটা গেল নিশ্চিত, এটার ফলাফল হবে 1। 2 নম্বরটা হলো অসম্ভব, কোনো একটা ঘটনা কখনোই ঘটবে না এমন বুঝালেই কিন্তু আমাদের অসম্ভব ঘটনা হয়। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, পশ্চিম দিকে ওঠে, তাহলে এটা কিন্তু কখনোই উঠবে না, তার একটা অসম্ভব ঘটনা। সূর্য পূর্ব দিকে অস্ত যায়, যাবে না। ছক্কায় 7 ওঠার সম্ভাবনা কত? ঘটবে না। বাইরে আমি দেখতেইছি বৃষ্টি হচ্ছে না, তাহলে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে আমাদের হচ্ছে না, যেহেতু অসম্ভব ঘটনা, তাহলে অসম্ভব ঘটনার ফলাফল কিন্তু হলো 0। সর্বোচ্চ ফলাফল 1, সর্বনিম্ন ফলাফল কি? 0। আচ্ছা, এই 0 এবং 1 এর মাঝখানে আমাদের সবসময় প্রকৃত ভগ্নাংশ থাকে। কি ভগ্নাংশ থাকে? প্রকৃত ভগ্নাংশ। আর এই প্রকৃত ভগ্নাংশ ফলাফল হয় 3 নম্বর যে আমাদের হচ্ছে আমাদের ঘটনাটা, সেটা হলো অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা, এই ফলাফলটা হয় আমাদের প্রকৃত ভগ্নাংশ। এটাই মূলত সম্ভাব্য। অনিশ্চিত ঘটনা কাকে বলে? কোনো একটা ঘটনা ঘটতেও পারে, আবার কি নাও ঘটতে পারে। ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। এই দো ধাক্কা, দো টানা, এই মনোভাব যখন থাকবে তখন সেটা হলো অনিশ্চিত ঘটনা বা আমাদের সম্ভাব্যতা। এটা নিয়েই মেইনলি আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ, সেখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখলাম। কি কি শিখলাম? নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনার ফলাফল হলো 1। সম্ভাব্যতার সর্বোচ্চ ফলাফল হলো কত? 1। অসম্ভব ঘটনার সম্ভাব্যতার আমাদের সর্বনিম্ন মান কত? 0। 0 এবং 1 এর মাঝখানে আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকে, আর ওইটাই কিন্তু অনিশ্চিত ঘটনা। ঠিক আছে, তো সম্ভাব্যতার সীমাটা কি? 0 এবং 0 অপেক্ষা বড় প্রবাবিলিটি, পিতে প্রবাবিলিটি বলা হয় এ ঘটনা ঘটার। এ ঘটনা ঘটার সম্ভাব্যতা 1 এবং 1 অপেক্ষা ছোট, এটা হলো সম্ভাব্যতার সীমা। এটা কি? সম্ভাব্যতার সীমা। এটা হলো সম্ভাব্যতার সীমা, সর্বনিম্ন সীমা, সর্বোচ্চ সীমা, আর এটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ, এর মাঝখানে প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। প্রথম প্রশ্ন কি বলেছে? একটি মুদ্রা n-1 বার নিক্ষেপ করা হলে কয়টি নমুনা বিন্দু হবে? n-1 বার নিক্ষেপ করা হলে, এই n-1 বার নিক্ষেপ করা হলো, কয়টি নমুনা বিন্দু পাওয়া যাবে? তাহলে এটার সূত্রটা হলো, নমুনা বিন্দুর সূত্র হলো পিট সংখ্যা, এর পাওয়ারটা হবে নিক্ষেপ সংখ্যা। এখন আসি পিট সংখ্যা। মুদ্রায় পিট আছে কয়টা? মুদ্রায় পিট আছে 2টা। কি কি পিট? আমাদের হচ্ছে একটা হেড থাকবে আর একটা টেল থাকবে। এই যে আমরা নমুনা বিন্দুটা কি, মুদ্রা নিতে পারি, ছক্কা নিতে পারি, এর কতটা পিট আছে, সেই পিটগুলোই হলো নমুনা বিন্দু। যেমন এখানে আমাদের হচ্ছে পিট আছে 2টা, এইচ একটা পিট, টি একটা পিট।
এগুলোকে বলা হয় নমুনা বিন্দু, বা প্রত্যেকটা উপাদানকেই আমরা নমুনা বিন্দু বলে থাকি। আচ্ছা, এই নমুনা বিন্দুগুলো যখন সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আবদ্ধ থাকবে তখন সেটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। কি বলা হয়? নমুনা ক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নমুনা বিন্দুর সূত্র কি? নমুনা বিন্দু এর সূত্র কি? পিট সংখ্যা। মুদ্রায় পিট আছে 2টা, ছক্কায় পিট কয়টা আছে? 6টা। যদি এখানে মুদ্রা না বলে ছক্কা বলতো তাহলে আমি 6 লিখতাম এখানে। আর পাওয়ার হিসেবে কে বসছে? নিক্ষেপ সংখ্যা। কয়বার নিক্ষেপ করা হয়েছে? n-1 বার। তাহলে পাওয়ার হিসেবে n-1 বসবে। 2 টু দি পাওয়ার n-1 কোথায় আছে? এই খ নম্বর অপশনে। সবাই কি বুঝতে পারছি? এবার আসি পরেরটা। কি বলেছে? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি থেকে দৈব চয়ন পদ্ধতি। এই দৈব চয়ন পদ্ধতিটা কি? দৈব চয়ন পদ্ধতিটা হলো সেই পদ্ধতি, কোনো একটা ঘটনার ফলাফল আমরা আগে থেকেই জানি। যখন আমি মুদ্রার নিক্ষেপ করব, মুদ্রা কিন্তু আমার হাতে, যখনই আমার মুদ্রাটা হাতে থাকবে তখন কিন্তু আমি মুদ্রার পিঠগুলো দেখতে পারতেছি কি কি আছে, হেড এবং টেল আছে। আচ্ছা, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত নিক্ষেপ করি নাই তার আগ পর্যন্ত আমি ফলাফল জানি, কিন্তু নিক্ষেপ করার পর কি ফলাফল উঠবে সে ফলাফলটা আমরা জানি না। এই পুরো ঘটনাকে বলা হয় দৈব পদ্ধতি বা দৈব পরীক্ষা। তাহলে আমি সুন্দর করে গুছিয়ে বলি সংজ্ঞাটা। কোনো একটি ঘটনার ফলাফল আগে থেকেই জানা, কিন্তু নিক্ষেপের পর কি ফলাফল উঠবে তা অজানা। এই ঘটনাটাকেই আমাদের দৈব পরীক্ষা বলি। এই পরীক্ষাটাকেই দৈব পরীক্ষা বলা হয়। ঠিক আছে, প্রচার পদ্ধতি বুঝে ফেলছি। একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো বর্গ সংখ্যাটা কি এটা একটু ক্লিয়ার হই। 1 গুণন 1 ইজ ইকুয়াল টু 1। এই 1 হলো বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা, দুটো একই জিনিস। বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা একই জিনিস। 2কে 2 দ্বারা গুণ করব, কত পাবো আমরা? 4 পাবো, 4 পূর্ণবর্গ সংখ্যা। 3কে 3 দ্বারা গুণ করব, তাহলে কত পাবো? 9 পাবো। 4কে 4 দ্বারা গুণ করলে 16 পাবো। 5কে 5 দ্বারা গুণ করলে কত পাবো? 25 পাবো। 6কে 6 দ্বারা গুণ করলে কত পাবো? 36 পাবো। 7কে 7 দ্বারা গুণ করব, 49 পাবো। 8কে 8 দ্বারা গুণ করব, 64 পাবো। 9কে 9 দ্বারা গুণ করব, পাবো আমরা কত? 81 পাবো। 10কে 10 দ্বারা গুণ করব, পাবো কিন্তু আমরা 100। আমাদের লিমিট দেওয়া হয়েছে 1 থেকে 99 পর্যন্ত, তার মানে স্বাভাবিকভাবে এটা আমাদের হচ্ছে না। তাহলে কয়টা স্টেপে পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের সম্ভাব্যতা, আমাদের অনুকূল ফলাফল, সম্ভাবনা বের করতে হলে সূত্রটা হলো উপরে থাকবে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল, নিচে হলো মোট ফলাফল। অনুকূল ফলাফলটা কি? অনুকূল ফলাফল আমরা যদি নৌকা স্রোতের অঙ্ক করি না তখন কিন্তু অনুকূলের ব্যাপারটা আসে। স্রোতের সপক্ষে মানে স্রোতের দিকে গেলে হবে অনুকূল, স্রোতের বিপরীত দিকে গেলে কি হবে? প্রতিকূল। তাহলে প্রশ্নের দিকে গেলে হবে অনুকূল, আর প্রশ্নের বিরুদ্ধে গেলে হবে প্রতিকূল। যদিও আমাদের প্রতিকূলের ব্যাপার এখানে আমাদের প্রশ্নের ভেতর নাই, তাহলে প্রশ্নের দিকে গেলে অর্থাৎ প্রশ্ন যা চেয়েছে ওই ফলাফলটার নামই হলো অনুকূল ফলাফল, আর সামগ্রিক ফলাফলটার নাম হচ্ছে মোট ফলাফল। তাহলে এই যে প্রশ্ন করছে আমাদের সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কতবার? তাহলে বর্গ সংখ্যা হবে আমাদের মোট 9 বার। তাহলে এটা আমাদের প্রশ্নের সপক্ষে ফলাফল, এই জন্য অনুকূল ফলাফলের জায়গায় হবে 9। আর মোট ফলাফল, এখানে মোট কয়টা সংখ্যা আছে? 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা আছে, তাহলে নিচে হবে 99। কাটাকাটি করা গেলে কাটাকাটি করব, নিচে হবে 9 11 99। 1 ভাগ কত? 11। একটি ঝুড়িতে 10টি কমলা, 25টি আপেল এবং 35টি খেজুর আছে। ওই ঝুড়ি থেকে দৈবভাবে একটি বল
উত্তোলন করা হলে খেজুর অথবা আপেল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের চেয়েছে খেজুর অথবা আপেল, তাহলে খেজুর অথবা, তাহলে আমরা কি জানি অথবা মানে যোগ? আমরা কি জানি অথবা মানে যোগ? তাহলে এখন অথবা করতে হবে যোগ, খেজুর এবং আপেল যোগ করতে হবে। তাহলে খেজুর আমাদের আছে 35টা, আপেল আছে কয়টা? 25টা, আমাদের হচ্ছে অনুকূল ফলাফল হলো 60। এখন মোট ফলাফল বের করব, 10 যোগ 25 যোগ 35 ইজ ইকুয়াল টু 70। তাহলে উপরে হলো অনুকূল ফলাফল 60, নিচে হলো মোট ফলাফল 70। কাটাকাটি করব, উত্তর হবে 6/7। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছিল মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আবহাওয়া অফিস রিপোর্ট করছে যে 2015 সাল। এখন এই প্রশ্নটা যখন পরীক্ষার হলে অনেকেই দেখবে, তখন কিন্তু একটা জিনিস চিন্তা করবে, আচ্ছা 2015 সাল লিপিয়ার কিনা। 15 সাল লিপিয়ার আমাদের নয়, কারণ 4 দিয়েও ভাগ যায় না, আর 400 দিয়ে তো ভাগ করবোই না এখানে, কারণ কোনো শূন্য শেষে নাই। 2টা শূন্য কমপক্ষে থাকতে হবে, তখন আমরা 400 দিয়ে ভাগ করতে পারবো। এরপর আসি জুলাই মাস। 2015 সালে লিপিয়ারের চিন্তা শেষ, এবার আসি জুলাই মাস। জুলাই মাস কত দিনে? জুলাই মাস কত দিনে এটা আমাদের মাথার ভেতর চিন্তা হবে। অনেকে ছোটবেলায় একটা কবিতা মুখস্থ করে আসছি আমরা। কিভাবে মুখস্থ করে আসছি? 30 days have সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। তাহলে এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বরের ভেতর জুলাই মাস নাই, তার মানে জুলাই মাস 31 দিনে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানেও হিসাব করি, আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, উপরের দিকে উঠে গেলে 31 দিন। তাহলে এটাও আমরা দেখলাম যে আমাদের কি 31 দিনে হলো। তাহলে আমাদের এটাও চিন্তা করার শেষ। এরপরে আমাদের মাসের দ্বিতীয় সপ্তাহে। আচ্ছা, তাহলে দ্বিতীয় সপ্তাহে, তাহলে একটা মাসে আমাদের কয়টা সপ্তাহ যায়? প্রায় 4টা সপ্তাহে যায়। ঠিক আছে? প্রায় কয়টা সপ্তাহ যায়? 4টা সপ্তাহ যায়। ঠিক আছে? তাহলে এখন কথা হলো প্রতি সপ্তাহে কয়টা করে দিন? 7 দিন। তাহলে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ মানে কয় দিন আছে? এখানেও 7 দিন আছে। তাহলে দ্বিতীয় সপ্তাহে যদি 7 দিন থাকে, তাহলে 7 করতেছে, তাহলে মোট ফলাফল হলো 7। যেহেতু 7 দিন নিয়ে আলোচনা করতেছে, তাহলে মোট ফলাফল কত? 7। মোট ফলাফল কত? 7। কারণ আমাদের শুধু একটা সপ্তাহ নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমাদের নির্দিষ্ট সপ্তাহ হলো 7। প্রথমে আমাদের বছরটাকে নির্দিষ্ট করে বললো, তারপরে মাসটাকে বললো, সর্বশেষ আমাদের নির্দিষ্ট করে বললো আমাদের সপ্তাহটাকে। তাহলে সপ্তাহে আমাদের বৃষ্টি হয়েছিল কয়দিন? 5 দিন। বৃষ্টি হয়েছিল কয়দিন? 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে বৃষ্টি যদি 5 দিন হয়, বৃষ্টি তাহলে হয় নাই ওই সপ্তাহে কয়দিন বলেন তো একটু? যদি বৃষ্টি 5 দিন হয়, ওই সপ্তাহে বৃষ্টি তাহলে হয় নাই কয়দিন? অবশ্যই বলবেন 2 দিন। তাহলে আমাদের ওই 2 দিনের ভেতরে বুধবার ছিল। 2 ভাগ কত? 7। উত্তর হবে 2/7। আমি আবার বলতেছি, আমাদের না বছর সম্পর্কে ওরা আলোচনা করছে, না মাস সম্পর্কে আলোচনা করছে। ওরা আলোচনা করছে কি নিয়ে? ওরা একটা সপ্তাহ নিয়ে আলোচনা করতেছে, যেটা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ। এই দ্বিতীয় সপ্তাহ নিয়ে আলোচনা করতেছে। এই দ্বিতীয় সপ্তাহে মোট দিন কয়টা? এই মোট দিন হলো 7 দিন। তাহলে মোট ফলাফল হলো 7। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে, বৃষ্টি কয়দিন হয়েছে? 5 দিন। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে আমাদের আরো বাকি আছে কয়দিন? 2 দিন। ওই 2 দিনের ভেতরে কি ছিল? বুধবার ছিল, যে বুধবারে আমাদের কি হয়নি? বৃষ্টি হয়নি। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে 4 না ওঠার সম্ভাবনা কত? তাহলে একটা ছক্কা আমি নিক্ষেপ করব, তাহলে ছক্কায় আমাদের কি কি আছে? পিট 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে আমাদের 4 না ওঠার সম্ভাবনা কত? তাহলে 4কে আমরা ঢেকে রাখি। 4 ছাড়া এখানে আরো কয়টা আছে? 5টা আছে। এই 5টা জায়গায় আমাদের 4 নাই। 5টা জায়গায় কি নাই? 4 নাই। তাহলে এই জন্য উপরে হবে অনুকূল ফলাফল হলো 5। মোট ফলাফল কয়টা আছে? এখানে 6টা, এই জন্য হবে 6। তাহলে আমাদের অনুকূল ফলাফল আমাদের 4 নাই যেখানে, তাহলে 4 আমরা বাদ দিব। নাই আমাদের 5টা জায়গায়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমাদের এই 5 জায়গায় কি নাই? 4 নাই। তাহলে আমাদের হলো অনুকূল ফলাফল হলো 5, আর মোট ফলাফল হলো কত? 6। ঠিক আছে? তাহলে উত্তর কত?
5/6, 5/6, এই যে উত্তর। সবাই ক্লিয়ার? একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে মৌলিক সংখ্যা উঠবে এবার। তাহলে মৌলিক সংখ্যা আমাদের ছক্কাটা আবার নিক্ষেপ করি, কি কি পিট পাবো? 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো। তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, তিনটা জায়গায় মৌলিক সংখ্যা আছে। মোট ফলাফল কত? 6। কাটাকাটি করব, 1/2, 1/2। এটা আমাদের উত্তর। দেখছেন তো কত সহজ। আমি প্রথমে কথা দিয়েছিলাম না, সম্ভাব্যতা সবচেয়ে সহজ। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 6-এর গুণনীয়ক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আলহামদুলিল্লাহ, জীবনের প্রথমবারই বাজিমাত। থ্যাংক ইউ। ওকে, রিপা আপু বলছেন। আচ্ছা, 6-এর গুণনীয়ক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে আমাদের 6-এর গুণনীয়কগুলো বের করব। তাহলে 1 গুণন 6, 6কে কত হয়? 6। 2 গুণন 3, 6-এর গুণনীয়ক আছে 4টা। তাহলে আমাদের ছক্কা যেহেতু নিক্ষেপ করা হয়েছে, পিঠগুলো দেখি একটু। তাহলে পিঠগুলো 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 4, মোট অনুকূল ফলাফল হলো 4, মানে আমাদের প্রশ্নের সপক্ষে ফলাফল। তাহলে প্রশ্ন বলছে 6-এর গুণনীয়ক, তাহলে 6-এর গুণনীয়ক কি কি? 1, 2, 3, 6, তাহলে 4টা। তাহলে আমাদের অনুকূল ফলাফল হলো 6, আর মোট ফলাফল অনুকূল ফলাফল হলো আমাদের 4, আর মোট ফলাফল কত? 6। কাটাকাটি করব, 2 ভাগ কত? 3। অঙ্ক। 2টি মুদ্রা নিক্ষেপ করলে, তাহলে আমরা 2টা মুদ্রা নিক্ষেপ করব। তাহলে আমরা একটা চেকার বোর্ড অঙ্কন করি, যেটার মাধ্যমে খুব সহজেই বোঝা যায়। কয়টা মুদ্রা? 2টা মুদ্রা। আচ্ছা, এখানে লিখি হলো প্রথম মুদ্রা, আর এখানে লিখি দ্বিতীয় মুদ্রা। দ্বিতীয় মুদ্রাগুলো এখানে পিঠগুলো থাকবে, আর প্রথম মুদ্রার পিঠ এখানে থাকবে। প্রথম মুদ্রার পিঠ এইচ উঠতে পারে, টেল উঠতে পারে। দ্বিতীয় মুদ্রায় এইচ উঠতে পারে, টেল উঠতে পারে। এখন আমি যদি এই জায়গাটাতে আমি বসাইতে চাই, তাহলে আমি কি বসাবো? অবশ্যই প্রথম মুদ্রাটা আগে বসাইতে হবে, এইচ। এরপর দ্বিতীয় মুদ্রার পিঠ বসাইতে হবে, এইচ। এখানে যদি বসতে চায়, তাহলে প্রথম মুদ্রার পিঠ এইচ বসবে আগে, দ্বিতীয় মুদ্রার পিঠ টি বসবে পরে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এখানে বসাতে চাই, আমি এই বক্সটাতে বসাতে চাই। প্রথম মুদ্রার পিঠ আগে বসবে, এরপর দ্বিতীয় মুদ্রার পিঠ পরে বসবে। এবার এই বক্সটাতে যদি বসাতে চাই, তাহলে টি আগে বসবে, এই টিটা আগে বসবে, আর এই টিটা পরে বসবে। তাহলে এখন নমুনা ক্ষেত্র যদি তৈরি করি, এইচ এইচ, এরপরে কি আছে? এইচ টি, টি এইচ, টিটি। তাহলে আগেরটা হলো প্রথম মুদ্রার পিঠ, পরেরটা হলো দ্বিতীয় মুদ্রার পিঠ। প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, ঠিক আছে? দ্বিতীয় মুদ্রার পিঠ, প্রথম, দ্বিতীয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? প্রথম মুদ্রায় টেল, মানে টি উঠবে। প্রথম মুদ্রায় টেল এবং পরের মুদ্রায় হেড। তাহলে প্রথম মুদ্রায় টেল থাকতে হবে, প্রথম মুদ্রায় টেল থাকতে হবে এবং পরের মুদ্রায় হেড থাকতে হবে। এমন জায়গা কয়টা জায়গায় আছে? একটা জায়গায় আছে। তাহলে প্রথম মুদ্রায় টেল এবং পরের মুদ্রায় হেড কয়টা জায়গায় আছে? নমুনা বিন্দু একটা, আর মোট ফলাফল কয়টা আছে? 4টা। 1 ভাগ কত? 4। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আবার বলতেছি, যেহেতু 2টা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, এটা প্রথম মুদ্রা, এটা প্রথম মুদ্রা, এটা দ্বিতীয় মুদ্রা। প্রথম মুদ্রার পিঠ এগুলো, দ্বিতীয় মুদ্রার পিঠ এগুলো। তাহলে এখানে আমরা এই বক্সটাতে যখন বসাবো, প্রথম মুদ্রার পিঠ আগে বসবে, দ্বিতীয় মুদ্রার পিঠ পরে বসবে। প্রথম মুদ্রার পিঠ, পরের মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ, পরের মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ, পরের মুদ্রার পিঠ, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলোকে যখন আমি সেকেন্ড ব্র্যাকেটের মাঝে বসাবো, তখন সেটার নাম হয়ে গেল নমুনা ক্ষেত্র। কি হয়ে গেল? নমুনা ক্ষেত্র। আচ্ছা, নমুনা ক্ষেত্র হয়ে গেল। তাহলে এখন আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করছে, প্রথম মুদ্রায় টেল এবং পরের মুদ্রায় হেড ওঠার সম্ভাবনা কত? তাহলে প্রথম মুদ্রায় হেড এবং পরের মুদ্রায় টেল একটা জায়গায় আছে, এই জন্য অনুকূল ফলাফল হলো 1, আর এখানে মোট ফলাফল হলো কত? 4, ঠিক আছে? 2টি মুদ্রা পরপর নিক্ষেপ করলে,
আচ্ছা, এইখানে আছে আমাদের দুইটা মুদ্রা পরপর নিক্ষেপ করছি, এখানে আছে, সবকিছু বের করে ফেলছি। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা পরের প্রশ্ন কি বলছে, প্রথম মুদ্রায় হেড ওঠার সম্ভাবনা কত। তাহলে এখানে প্রথম মুদ্রায় হেড উঠতে হবে। প্রথম মুদ্রায় হেড এখানে আছে, প্রথম মুদ্রায় হেড এখানে আছে, ঠিক আছে। তাহলে প্রথম মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড কয় জায়গায় আছে, দুই জায়গায় আছে। তাহলে আমাদের 2 হবে ওপরে, আর আমাদের মোট ফলাফল কত আছে, মোট ফলাফল হলো 4। তাহলে আমাদের 2 ওপরে নিচে হলো 4, কাটাকাটি করব 1/2, উত্তর হাফ। কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা কত। তাহলে আমি প্রথমে বলেছিলাম অসম্ভব ঘটনার ফলাফল কিন্তু 0, অসম্ভব ঘটনার ফলাফল কি 0, নিশ্চিত ঘটনার ফলাফল 1, অসম্ভব ঘটনার ফলাফল 0, আর অনিশ্চিত ঘটনার ফলাফল আমাদের প্রকৃত ভগ্নাংশ। যেগুলো পড়ে আসতেছি সব কিন্তু উত্তর পাচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে আমাদের সম্ভাব্যতার সীমার কি বলছিলাম, 0 এবং 0 অপেক্ষা বড়, প্রবাবিলিটি অফ এ আমাদের 1 অথবা 1 অপেক্ষা ছোট প্রবাবিলিটি। এবার এই প্রশ্নটা বাসায় বসে বসে আপনারা সলভ করবেন, কারণ এই প্রশ্নটা আমি করে দিব না, আমি 1 থেকে 99 পর্যন্ত বুঝিয়েছি, এটা এখন আপনারা বাসায় করবেন, ঠিক আছে। অথবা এখনো করতে পারেন, সবাই বলেন দেখি কত উত্তর হবে। বিশের ওপর স্কোয়ার দিলে কত হয় 400, 21-এর ওপর স্কোয়ার দিলে কত হয় 441, যা এই লিমিটের বাহিরে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে 1 থেকে 20 পর্যন্ত মানে 20টা আছে, আর 440, 0 কাটা 2 দিয়ে কাটবো, 1 ভাগ কত 22, 1 ভাগ 22 উত্তর। পরের প্রশ্নে, একটি ছক্কা নিক্ষেপ করলে, আমাদের একটি ছক্কা একবার নিক্ষেপ করলে ওপরের পিঠে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে আমাদের 1 2 3 4 5 6 জোড় সংখ্যাগুলো কি কি, জোড় সংখ্যাগুলো আমাদের 2 4 6, তাহলে আমাদের 2 4 6 আমাদের জোড় সংখ্যা 3টা, মোট ফলাফল কত 6 হাফ, উত্তর শেষ। এইভাবে ধাপা ধাপা অঙ্ক করে ফেলবেন, ঠিক আছে। একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে উভয় মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা কত। আমরা কিন্তু এটা করছি, উভয় মুদ্রায় হেড, উভয় মুদ্রায় হেড আমাদের কিন্তু এই একটা জায়গায় আছে, আগেরটাও হেড পরেরটাও হেড। তাহলে এই জন্য হবে 1 ভাগ কত 4, তাহলে 1 ভাগ 4 যেখানে আছে সেটা হবে উত্তর। একটি থলেতে 4টি নীল, 5টি কালো এবং 3টি সবুজ বল আছে। উক্ত থলে হতে একটি বল নেওয়া হলো, কয়টা বল নেওয়া হয়েছে, একটি বল, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে মোট ফলাফল কত 4, 5 যোগ করলে 9, আর 3 যোগ করলে কত হয় 12, নিচে হলো 12। এখন আমাদের কালো হওয়ার সম্ভাবনা কত, কালোর ফলাফল কত 5টা, উপরে 5 নিচে 12, 5 ভাগ 12, 4 5 9 12। তাহলে আমাদের এখানে উত্তরটা নাই, আমাদের হচ্ছে 5 ভাগ 12 হবে উত্তর। ওকে, একটি থলেতে 5টি নীল বল, 10টি সাদা বল, 20টি কালো বল আছে। দৈব চয়ন মাধ্যমে একটি বল তুললে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। সাদা নয়, তাহলে সাদা নয়, তারপরে সাদা বাদ। আচ্ছা, মোট ফলাফল আগে দেখি, 5 15 15 35, মোট ফলাফল হলো 35। সাদা নয়, সাদাটা কাটে দিব, তাহলে বাকি থাকে কয়টা 25টা, তাহলে উপরে 25 নিচে 35, 5 5 25, 5 7 35, 5 ভাগ কত 7, উত্তর খ। আমাদের হ্যাঁ থেকে না, না থেকে হ্যাঁ করতে হলে যদি আমাদের হ্যাঁ ওঠে, 1 থেকে হ্যাঁ বাদ দিলে ইজ ইকুয়াল টু না, 1 থেকে না বাদ দিলে ইজ ইকুয়াল টু হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর আমরা এখানে কিন্তু ওভাবে করছি না, যেটা বলছে না ওইটাকে আমরা চুপ করে বন্ধ করে রাখছি, যেটাকে ঠিক আছে বন্ধ করে রাখছি, বাকিগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। তার আগে মোট বল হিসেব করি 14 18, নিচে হলো 18। এখন কালো হওয়ার সম্ভাবনা, কালো হলো 4টা, উপরে 4 নিচে হলো 18, কাটাকাটি করব, 2 ভাগ কত 9, অঙ্ক শেষ। একটি পাত্রে বিভিন্ন রঙের বল আছে, একটা রঙের না বিভিন্ন রঙের, 16টি বল আছে, মোট বল কয়টা 16টা, তাহলে নিচে হলো 16।
ওকে, যার মধ্যে 4টি লাল আছে, তাহলে কয়টা লাল আছে? 4টা। আচ্ছা, তাহলে যে কোনো একটি বল উঠালে সেটি লাল না হওয়ার সম্ভাবনা কত? লাল হবে না। লাল আছে 4টা, লাল হবে না। তাহলে বাকি কয়টা বল থাকে? 16 থেকে 4টা বাদ দিলে বাকি থাকে হলো 12টা। তাহলে 12 ভাগ 16 কাটাকাটি করব, 3 ভাগ কত? তাহলে 3 4 12, 4 4 16, 3 ভাগ 4। উত্তর শেষ। একটি ব্যাগে 4টি সাদা 5টি কালো বল আছে, তাহলে মোট বল কয়টা? 9টা। আচ্ছা, নিরপেক্ষভাবে 3টি বল উঠালাম। কয়টা বল উঠাইছি? 3টা। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো আছে 5টা, তাহলে প্রথম বল তুলছি, কালো হয়েছে। এবার পরের বল উঠাবো। তাহলে আমাদের এখানে কিন্তু নির্দেশনা নাই, মাথায় রাখতে হবে। যদি একমাত্র নির্দেশনা থাকে বল উঠানোর পর রাখতে পারবো বা প্রতিস্থাপন করতে পারবো, তবে কিন্তু আপনি রাখতে পারবেন, এছাড়া কোনো অবস্থাতেই রাখতে পারবেন না। তাহলে আপনার শুধু বলতে হবে, প্রশ্নে অবশ্যই বলে দিতে হবে যে প্রথমটি উঠানোর পর আবার স্থাপন করা হলো বা প্রতিস্থাপন করা হলো, তাহলে তখনই আপনি বলটা ব্যাগের ভেতর বা থলের ভেতর রাখতে পারবেন। এছাড়া কোনো অধিকার নাই আপনার বলের ব্যাগের ভেতর রাখার। তাহলে প্রশ্ন ভেতর কি ও ধরনের কোনো সেন্স আছে? নাই। তাহলে আমি প্রথমটা উঠাইছি, তাহলে আমাদের 5 ভাগ কত? 9, কারণ আমাদের কালো হওয়ার সম্ভাবনা, কালো আছে 5টা, এই জন্য 5 ভাগ 9। এবার পরের বলটা উঠাবো, তাহলে আমি প্রথমটা উঠানোর পর কিন্তু আর রাখলাম না, তাহলে এখন মোট বল থেকে একটা বল কমে গেছে। এখন পরেরটাও তো আমাকে কালোই উঠাইতে হবে, তার মানে কালো কমাইতে হবে, কালো হবে এখন 4টা। আবার আমরা কি 2টা বল তুলছি, তাহলে এখন পরের বলটা আমাদের কি একটা কমবে, কালো একটা কমবে, 3 গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমটা উঠানোর পর রাখবো না, প্রথমটা উঠানোর পর রাখবো না। পরেরটা আমরা কি করব? তাহলে পরেরটা আমরা কিন্তু হচ্ছে প্রথমটা উঠানোর পর পরেরটা যদি কালো ওঠে তাহলে কালোও কমবে, মোট থেকেও কমবে। তারপরটাও যদি কালো হয়, কালোও কমবে, মোট থেকে কমবে। ঠিক আছে, এখন আমরা নর্মালি ক্যালকুলেশন করব। কাটাকাটি করি, নিচে কত? 2 কাটি 3, আর যায় না? যায় না। ওপরে হলো 5, নিচে 6, আমাদের 4 4 7 42, 5 ভাগ 42 কোথায়? 5 ভাগ 42 লাস্টে। আচ্ছা, তাহলে এখন একটু আরেকবার খেয়াল করে এই প্রশ্নটা আমি প্রথম থেকে আবার বুঝাই। একটি ব্যাগে 4টি সাদা 5টি কালো বল আছে, তাহলে 2টা রঙের বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে 3টা বল উঠাইছে, তাহলে ব্যাগের ভেতর বল আছে মোট 9টা। আমি এখন চোখ বন্ধ করে বলগুলো উঠাবো। এখন প্রশ্নে যদি প্রশ্নকর্তা একমাত্র বলে যে বলটা উঠানোর পর প্রতিস্থাপন করতে পারবেন, তবে শুধু প্রতিস্থাপন করতে পারবেন। প্রশ্নে কোনো কিছু উল্লেখ নাই, প্রতিস্থাপন করা যাবে না। প্রশ্নে প্রতিস্থাপন করা নিষেধ করছে, তখন প্রতিস্থাপন করা যাবে না। তাহলে আমি কি বলছি? প্রশ্নে বল উঠানোর পর যদি প্রতিস্থাপন করতে বলে, তবে শুধু আপনি কি করতে পারবেন? প্রতিস্থাপন করতে পারবেন, অন্য কোনোভাবে প্রতিস্থাপন করতে পারবেন না। প্রশ্নে কোথাও প্রতিস্থাপন করার কথা বলা নাই। তাহলে মোট বল কয়টা আছে? 9টা। আমাদের কি বল তুলতে হবে? কালো রঙের বল তুলতে হবে। তাহলে আমাদের মোট কালো বল আছে কয়টা? 5টা। তাহলে মোট কালো বল 5টা তুলছে, কিন্তু 3বার তুলবো যে, আমি শুধু একবার তুলে ফেলছি। এখন আমি দ্বিতীয়বার তুলতে যাব। দ্বিতীয়বার তুলতে যাওয়ার সময় দেখলাম যে ব্যাগে এখন আমাদের কয়টা বল আছে? 8টা বল আছে, কারণ আমি প্রতিস্থাপন করতে পারি নাই। তাহলে ব্যাগে এখন মোট বল আছে কয়টা? 8টা। তাহলে এখন বল কমছে কোনটা থেকে? কালো থেকে কমছে, তার মানে কালো কিন্তু একটা কমে যাবে। কয়টা হবে? 4টা হবে। আবার এবার দ্বিতীয় বল তুলে ফেলছি, এবার 3 নম্বর বলটা তুলবো আমি। 3 নম্বর বল তোলার সময় আমি দেখলাম ব্যাগে এখন বল আছে কয়টা? 7টা। তাহলে ব্যাগ আছে বল আছে 7টা। তাহলে কালো থেকে একটা কমে যেয়ে কয়টা হবে এখন? 3টা, কারণ বল তো আমি আগেই তুলছি কালো 2টা। তাহলে আগে ছিল মোট 5টা, 2টা বল তোলার কারণে এখন হয়েছে কয়টা? 3টা। এখন আমাদের পাশাপাশি এগুলোকে গুণ করতে হবে, কারণ এগুলো একই কন্ডিশন যুক্ত। তাহলে প্রথমটি তুলবো এবং দ্বিতীয়টি তুলবো এবং তৃতীয়টি তুলবো। ক্লাসের শুরুতে কিন্তু আমি একটা অথবা দিয়ে বলছিলাম, অথবা মানে হলো যোগ, আর এবং ও কিন্তু মানে হলো গুণ, এবং ও কিন্তু মানে হলো গুণ, অথবা বা এগুলো মানে কি? যোগ। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। 3 দিয়ে কাটি এটা, তাহলে 3 কাটবো 2। এখন বাকি যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে দিব, লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে উপরে থাকে আমাদের কি? 5, নিচে 3 দুগুণা 6, 7 6 42। উত্তর কত? 42। 5 ভাগ 42 উত্তর।